বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে তোমাদের স্বাগতম। আশা করি তোমরা ভালো আছো। ইতিমধ্যে তোমরা জেনেছো করোনাকালীন সময়ে তোমাদের পাঠদান কার্যক্রম চলমান রাখার স্বার্থে জাতীয় বিশ্ববিদ্যালয় অনলাইন ক্লাসের উদ্যোগ গ্রহণ করেছে। তারই ধারাবাহিকতায় আমি রহিমা খাতুন, প্রভাষক, হিসাব বিজ্ঞান বিভাগ, সরকারি MM কলেজ যশোর, তোমাদের সাথে সংযুক্ত হয়েছি। আশা করি তোমরা আমার অনলাইন ক্লাসগুলো অনুসরণ করবে এবং স্বাস্থ্যবিধি মেনে নিজেদের পড়াশোনা চালিয়ে যাবে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা জানো, তোমরা যারা হিসাব বিজ্ঞান বিভাগের BBA অনার্স প্রথম বর্ষে অধ্যয়নরত, তাদের বাজারজাতকরণ নীতিমালা কোর্সটির পাঠদান কার্যক্রম আমি পরিচালনা করছি। ইতিমধ্যে তোমাদের সাথে 2টি লেকচার আমি সম্পন্ন করছি। আজকে আমি 3য় নম্বর লেকচার নিয়ে তোমাদের সামনে এসেছি। আজকের লেকচারের শিরোনাম কোম্পানি ও বাজারজাতকরণ কৌশল অংশীদারিত্বের ভিত্তিতে ক্রেতা সম্পর্ক সৃষ্টি, যেটা 2য় অধ্যায়ের বিষয়। চলো যাই মূল আলোচনায়। দেখো আজকের শিক্ষণফল বা পাঠ্যসূচি কৌশলগত পরিকল্পনা, কৌশলগত পরিকল্পনার পদক্ষেপসমূহ বা স্তর বা প্রক্রিয়াসমূহ, কৌশলগত ব্যবসায় একক, বাজারজাতকরণ মিশ্রণের উপাদানসমূহ, 4PS 4CS বাজারজাতকরণ পরিকল্পনার উপাদানসমূহ, শর্ট বিশ্লেষণ, বাজারজাতকরণ বাস্তবায়ন প্রক্রিয়া। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি আজকের আমার এই অনলাইন ক্লাসের পর তোমরা এই প্রশ্নগুলোর উত্তর ভালোভাবে দিতে পারবে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, দেখো এখানে একটা ইংরেজি ছবি দেয়া আছে, স্ট্র্যাটেজিক প্ল্যানিং, কৌশলগত পরিকল্পনা। দেখো এখানে মাথা থেকে বুদ্ধি বের করছে, প্ল্যান করছে। তারপরে দেখো আজকের মূল বিষয় কৌশলগত পরিকল্পনা। তোমরা সবাই জানো যে কোনো কাজ পরিচালনা করতে আগে পরিকল্পনা করতে হয়। পরিকল্পনা ছাড়া কোনো কাজ সম্পন্ন করা যায় না। ইংরেজিতে একটি কথা আছে, প্ল্যানিং ইজ ডিসাইডিং ইন অ্যাডভান্স হোয়াট ইজ টু বি ডান ইন ফিউচার। তার মানে ভবিষ্যতে তুমি কি করবে তার একটা অগ্রিম নকশাকেই পরিকল্পনা বলা হয়। সেক্ষেত্রে দেখো কৌশলগত পরিকল্পনাটা কি? কৌশলগত পরিকল্পনা হলো এমন একটি প্রক্রিয়া যার দ্বারা সংগঠনের লক্ষ্য সামর্থ্যের সাথে এর পরিবর্তনশীল বাজারজাতকরণ সুযোগসমূহ কৌশলগতভাবে উন্নয়ন ও ধারণ করতে পারে। তার মানে প্রতিষ্ঠানের একটা লক্ষ্য উদ্দেশ্য থাকে, সেই লক্ষ্য এবং উদ্দেশ্যের সাথে প্রতিষ্ঠানের সামর্থ্যের সংযোগ সাধনকেই কৌশলগত পরিকল্পনা বলা হয়। তার মানে তুমি যদি পরিকল্পনা করো কিন্তু কৌশল অ্যাপ্লাই না করো, তাহলে সেই পরিকল্পনাটা সফলতার মুখ দেখবে না। সেই পরিকল্পনায় অবশ্যই কিছু কৌশল বা টেকনিক অ্যাপ্লাই করতে হবে। দেখো স্ট্র্যাটেজিক প্ল্যানিং এর চিত্রগুলো তোমরা একটু ভালোভাবে দেখে নিও। সময় স্বল্পতার কারণে ডিটেলস বলা একটু কষ্টকর। দেখো যে স্ট্র্যাটেজিক প্ল্যানিং এর মধ্যে কি আছে, মিশন, ভিশন, থিমস, গোলস, অ্যাকশন প্ল্যানস, যে বিষয়গুলো একটু ক্লিয়ার করে দেখে নিও। এবার দেখো মূল আলোচনায় আসি, কৌশলগত পরিকল্পনার পদক্ষেপসমূহ বা স্তর বা প্রক্রিয়াসমূহ। আগেই বলছি যে কৌশলগত পরিকল্পনা হলো কোম্পানির লক্ষ্য ও উদ্দেশ্য অর্জনের জন্য কোম্পানির সামর্থ্য থাকে, যেটা সেই সামর্থ্যের সাথে সংযোগ সাধন, সমন্বয় সাধন। দেখো এখানে প্রথমটা কি, পদক্ষেপের প্রথম, কোম্পানির ব্রত বা মিশন সংজ্ঞায়িতকরণ। তোমরা সবাই জানো যে প্রতিটা কোম্পানি মিশন নিয়ে সামনে এগিয়ে যায়। সেই মিশন বা ব্রত আগে সংজ্ঞায়িতকরণ করবে। তার মধ্যে কি আছে দেখো, সীমিত সংখ্যক উদ্দেশ্য ও লক্ষ্য
আগে থেকে সীমিত সংখ্যক উদ্দেশ্য লক্ষ্য ঠিক করবে, পরিবেশের সাথে সামঞ্জস্যপূর্ণ হবে। তোমরা সবাই জানো যে এখন পরিবেশবাদ আন্দোলনটা ব্যাপক জনপ্রিয়। পরিবেশকে বাদ দিয়ে কোনো কোম্পানি তার কার্যক্রম পরিচালনা করতে পারবে না, তাহলে সেই প্রতিষ্ঠানের ইমেজ নষ্ট হবে কিংবা প্রতিষ্ঠানটা কন্টিনিউ করতে পারবে না দীর্ঘদিন। তারপর দেখো নীতি ও ভ্যালুর উপর গুরুত্ব আরোপ। প্রতিটা কোম্পানি কিছু নীতি অনুসরণ করে থাকে। উদাহরণ হিসেবে বলা যায় বাটা কোম্পানি প্রাইসটা একটু বেশি হলেও তারা টেকসই জুতা তৈরি করবে, এটাই হলো তাদের নীতি। প্রতিটা কোম্পানি এরকম কিছু নীতি অ্যাপ্লাই করে যে প্রাইস যা হোক বেশি হোক একটু, তবুও ভালো মানের পণ্য উৎপাদন করবে। আবার কিছু কোম্পানি আছে সব শ্রেণীর ক্রেতার কথা মাথায় রেখে পণ্য উৎপাদন করে। তার মানে কোম্পানির গ্রোথ মধ্যে দেখো সীমিত সংখ্যক উদ্দেশ্য লক্ষ্য স্থির করবে, পরিবেশের সাথে সামঞ্জস্যপূর্ণ হবে, নীতি ও কোম্পানির ভ্যালুর প্রতি গুরুত্ব আরোপ করবে। এবার নাম্বার 2 দেখো পরিকল্পনার পদক্ষেপ সমূহ। কোম্পানির উদ্দেশ্য লক্ষ্য স্থিরকরণ। তার মানে এই পর্যায়ে এসে কোম্পানির উদ্দেশ্য লক্ষ্য স্থির করবে। আগে উদ্দেশ্য বা মিশন ঠিক করলো, তারপরে এসে স্থিরকরণ করবে। এই যে সেটিং কোম্পানি অবজেক্টিভস অ্যান্ড গোলস। প্রথমে কি করলো, ডিফাইং দ্য কোম্পানি মিশন। এই যে ইংলিশটা একটু দেখে নিও। কোম্পানির ব্রথ মিশন সংজ্ঞায়িতকরণ করার পরে স্থির করলো। তার মানে দেখো যে এখানে কোম্পানি কি অর্জন করতে চায় সেটার একটা আনুষ্ঠানিক বিবৃতি দিল। তারপরে কোম্পানি যেটা অর্জন করতে চায় সেটা কত বছরে অর্জন করতে চায় তার ধারাবাহিকতায় একটু একটু করে কাজ শুরু করলো, স্টার্ট করলো, লক্ষ্য ও উদ্দেশ্য স্থির করলো। তারপরে দেখো কি আছে নাম্বার 3, ডিজাইনিং দ্য বিজনেস পোর্টফোলিও। পরবর্তীতে দেখি যে ডিজাইনিং দ্য বিজনেস পোর্টফোলিও অর্থাৎ ব্যবসায় পোর্টফোলিওর নকশা প্রণয়ন। সবাই জানো যে কোনো কাজ বাজারজাতকরণের ক্ষেত্রেই বলো সেই নকশা প্রণয়ন করতে হয় আগে থেকে। নকশা প্রণয়নের প্রথম পয়েন্ট কৌশলগত ব্যবসায় একক চিহ্নিত করা। তার কৌশলগত ব্যবসায় একক হলো SBU, স্ট্র্যাটেজিক বিজনেস ইউনিট। দেখো জিনিসটা কি, স্ট্র্যাটেজিক বিজনেস ইউনিট হলো একটি প্রতিষ্ঠানের বা সংগঠনের পৃথক পরিচালনা একক। একটি কোম্পানির কোনো স্বতন্ত্র বিভাগ বা বিভাগের অন্তর্ভুক্ত একটি পণ্য সারির অথবা কখনো কখনো একটি পণ্য বা ব্র্যান্ডকে SBU বলে। উদাহরণ হিসেবে দেখো যে ইউনিলিভার কোম্পানি হুইল, লাক্স সাবান, সার্ফ এক্সেল প্রায় একই ক্যাটাগরির পণ্য বিভিন্ন নামে উৎপাদন করছে। যে কৌশলগত ব্যবসায় একক, এটাই হলো এই SBU। আলাদা করে চিহ্নিত করা। কৌশলগত ব্যবসায় এককগুলো এবার মূল্যায়ন করতে হবে। আগে চিহ্নিত করা হলো, এবার একক মূল্যায়ন। কৌশলগত ব্যবসায় একক মূল্যায়নের 2টি জনপ্রিয় পদ্ধতি হলো নাম্বার 1 দ্য বোস্টন কনসাল্টিং গ্রুপ, সংক্ষেপে BCG অ্যাপ্রোচ বলা হয়। দ্য জেনারেল ইলেকট্রিক অ্যাপ্রোচ, সংক্ষেপে GE অ্যাপ্রোচ বলা হয়। দেখো এই যে বিজনেস ইউনিট, প্রোডাক্ট অ্যান্ড মার্কেট লেভেল, এই পর্যায়ে এসে প্ল্যানিং করবে, মার্কেটিং অ্যান্ড আদার ফাংশনাল স্ট্র্যাটেজিক গ্রহণ করবে। তারপরে দেখো পরবর্তীতে যাই যে স্ট্র্যাটেজিক বিজনেস ইউনিটের একটা ইংরেজি ছবি দেওয়া আছে, দেখে নিও। তারপরে আমরা দেখি যে এই দুইটাই অ্যাপ্রোচ খুবই জনপ্রিয়, BCG অ্যাপ্রোচ আর GE অ্যাপ্রোচ। আমরা প্রথমে BCG অ্যাপ্রোচ সম্পর্কে একটু আলোচনা করি। দ্য বোস্টন কনসাল্টিং গ্রুপ অ্যাপ্রোচটা কিভাবে প্রতিষ্ঠান পরিচালনা করে কিংবা কি অ্যাপ্লাই করে, প্রবৃদ্ধি শেয়ার ম্যাট্রিক্স, আর আছে SBU কৌশলসমূহ, স্ট্র্যাটেজিক বিজনেস ইউনিট কৌশলসমূহ। দেখো কি আছে, স্টার্স, ক্যাশ কাউজ, কোয়েশ্চেন মার্কস, ডক্স। SBU কৌশলসমূহ দেখি একটা চিত্রের মাধ্যমে আমরা আলোচনা করার চেষ্টা করি। স্ট্র্যাটেজিক বিজনেস ইউনিট, এই যে একটা ইংরেজি চিত্র দেওয়া আছে, এটা দেখো আর এটা থেকে আমরা আলোচনা করি। দেখো এখানে চিত্রের এই অক্ষে মার্কেট গ্রোথ, তার মানে বাজার প্রবৃদ্ধি, আর এই অংশে মার্কেট শেয়ার বাজার শেয়ার এর কথা বলা আছে। দেখো একটা কোম্পানির পণ্য বা সেবা যখন এই স্টার্স পজিশনে থাকে তখন দুইটা এই মার্কেট শেয়ার এবং মার্কেট গ্রোথ রেট দুইটাই, তার মানে বাজার শেয়ার এবং বাজার প্রবৃদ্ধির হার দুইটাই যখন সর্বোচ্চ থাকে বা উচ্চ মানসম্পন্ন থাকে
তখন সেই পণ্য বা সেবা স্টার্সে রূপান্তরিত হয়। তার মানে প্রতিষ্ঠানের সব থেকে ভালো অবস্থান হলো স্টার্স, আর সব থেকে খারাপ অবস্থানে আছে দেখো ডক্স। মার্কেট শেয়ার লো, মার্কেট গ্রোথ লো। তার মানে প্রতিষ্ঠানের বাজার শেয়ার এবং বাজার প্রবৃদ্ধির হার দুইটাই যখন সর্বনিম্ন পর্যায়ে থাকে তখন সেটাকে আমরা ডক্স হিসেবে অভিহিত করি। দেখো এই টার্মগুলা ইংলিশের, স্টার্স, ডক্স, ক্যাশ কাউস, কোশ্চেন মার্কস। এবার আমরা আসি দেখো ক্যাশ কাউস। ক্যাশ কাউজে মার্কেট শেয়ার হাই আর মার্কেট গ্রোথ রেট লো। তার মানে প্রতিষ্ঠানের বাজার শেয়ার যখন উচ্চ কিন্তু বাজার প্রবৃদ্ধির হার যখন লো তখন সেটাকে আমরা ক্যাশ কাউজ হিসেবে অভিহিত করছি। আর কোশ্চেন মার্কসটা কি? বাজার শেয়ার কম কিন্তু বাজার প্রবৃদ্ধির হার বেশি, সেটা হলো কোশ্চেন মার্কস। দেখো এর আগে একটু ব্যাকে যাই। এই যে প্রবৃদ্ধি শেয়ার ম্যাট্রিক্সের মধ্যে আছে কি স্টার্স, ক্যাশ কাউস, কোশ্চেন মার্কস, ডক্স, যেগুলো আমরা চিত্রের মাধ্যমে ব্যাখ্যা করলাম। এবার দেখো এসবিইউ কৌশল সমূহ: নির্মাণ করা, ধরে রাখা, ফসল তোলা, পরিহার করা। তার মানে নির্মাণ করা বলতে যে প্রতিষ্ঠানে আরো বেশি পরিমাণে অর্থ বিনিয়োগ করো, নির্মাণ করে যাও, বিল্ড আপ করো। তার মানে প্রতিষ্ঠানের অবস্থা ভালো আছে, পণ্য বা সেবা কাস্টমাররা ক্রয় করছে বেশি পরিমাণে, আরো কন্টিনিউ করে যাও এবং বেশি বেশি ইনভেস্ট করে বেশি উৎপাদন করো। ধরে রাখা, তার মানে তোমার যা বর্তমান অবস্থান আছে প্রতিষ্ঠানের বা বাজারজাতকরণের যা অবস্থানে বর্তমানে আছে সেটা ধরে রাখা। তার মানে প্রয়োজনীয় বিনিয়োগ করা এই স্তরে এসে। ফসল তোলা, তার মানে প্রতিষ্ঠানের অবস্থা তুলনামূলক খারাপের দিকে যাচ্ছে, তাই ফসল তোলা মানে প্রতিষ্ঠান বন্ধের কথা চিন্তাও করতে পারে এই স্তরে এসে। পরিহার করা মানে একদম স্টপ করে দেয়া, বাদ দিয়ে দেয়া। যেটা তোমরা জানবে যে সরকার আদমজি জুট মিল অলরেডি বন্ধ করে দিয়েছে। কারণ হলো ওটা যদি কন্টিনিউ করতো, চালিয়ে যেত, তাহলে সরকারের আরো বেশি লস হতো। তার মানে যদি কোনো বাজারজাতকারীর পণ্য বা সেবা এই স্তরে চলে আসে তাহলে সে ব্যবসা গুটিয়ে ফেলা বা বন্ধ করে দেওয়াই তার জন্য ভালো হবে। এবার দেখো তারপরে যে ছবিটা, এটা আমরা আলোচনা করছি অলরেডি। এবার আসি আরেকটা জনপ্রিয় অ্যাপ্রোচ, দ্য জেনারেল ইলেকট্রিক অ্যাপ্রোচ বা জিই অ্যাপ্রোচ। জিই অ্যাপ্রোচের মধ্যে কি আছে দেখো: শিল্পের আকর্ষণীয়তা, ব্যবসায় শক্তি, কৌশলগত ব্যবসায় এককগুলোর জন্য গৃহীত কৌশল সমূহ। তারপরে দেখো প্রবৃদ্ধি, কৌশল উন্নয়ন। এবার দেখি চিত্রের মাধ্যমে ব্যাখ্যা করি। দেখো এখানে এই যে চিত্রের এই অংশে ইন্ডাস্ট্রি, অ্যাট্রাকটিভনেস, শিল্পের আকর্ষণীয়তা, আর বিজনেস ইউনিট স্ট্রেংথ নিচের অংশে। যে একটা ট্রাফিক সিগন্যালের মাধ্যমে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করছি। তোমরা সবাই জানো ট্রাফিক সিগন্যালের সবুজ, হলুদ এবং লাল আলো থাকে। দেখো এই যে গ্রোথ বা ইনভেস্ট, এই পোর্শন, এই তিনটা চিত্রে প্রতিষ্ঠানের সবুজ অংশ। সবুজ অংশ বলতে কি বুঝি দেখি আমরা। গ্রিন, বিল্ড মার্কেট শেয়ার, ইনভেস্ট ইন নিউ প্রোডাক্টস, মার্কেট অর টেকনোলজি, মানে নতুন নতুন যত প্রযুক্তি আছে ব্যবহার করে প্রতিষ্ঠানের নতুন নতুন পণ্য উৎপাদন করো, কন্টিনিউ করে যাও, আরো বেশি বিল্ড আপ করো। তারপরে দেখো মাঝামাঝি কি আছে, এই যে হলুদ আলো, এই তিনটাই। এই হলুদ আলো জ্বলা মানে হোল্ড করো, মানে একটু থামো। এই যে যখন ট্রাফিক সিগন্যালেও হলুদ আলো জ্বলে তখন তোমাকে একটু থামতে বলা হয়, চলমান ছিলে একটু থামো। তার মানে কন্টিনিউ করার যে একটু থেমে যাও। তারপরে দেখো রেড, রেড আলো যখন জ্বলে, তোমরা জানো যে রেড একটা বিপদ চিহ্ন। হারভেস্ট অর ডাইভেস্ট প্রোডাক্টস, স্টপ ইনভেস্টিং ইন নিউ প্রোডাক্টস, মানে নতুন করে আর কোনো পণ্য উৎপাদন করার দরকার নাই। এই পর্যায়ে এসে টেকনোলজি, মানে নতুন কোনো টেকনোলজি বা নতুন পণ্য উৎপাদন করার দরকার নাই, হারভেস্ট, ফসল তুলে ফেলতে পারো। এবার একটু ব্যাকে যাই, দেখি কি বলা আছে, শিল্পের আকর্ষণীয়তা ও ব্যবসায় শক্তি। তার মানে যে প্রতিষ্ঠানগুলো
ভালো অবস্থানে থাকে তাদের শিল্পের আকর্ষণীয়তা ব্যবসায় শক্তিগুলোও বেশি থাকে। আর কৌশলগত ব্যবসায় এককগুলোর জন্য গৃহীত কৌশল সময় এই স্তরে বিনিয়োগ ও প্রবৃদ্ধি বেশি বেশি বিনিয়োগ করবে। বিনিয়োগ অব্যাহত রাখা মানে কন্টিনিউ করে যাওয়া, ঘরে তোলা মানে বাদ দিয়ে দেওয়া বা বন্ধ করে দেওয়া ব্যবসায় প্রতিষ্ঠান। প্রবৃদ্ধি কৌশল উন্নয়ন এই পর্যায়ে এসে যে বাজারে প্রবেশ করবে। বাজারে প্রবেশ মানে বর্তমান পণ্য নিয়ে বর্তমান বাজারে প্রবেশ করবে। বিদ্যমান যে বাজার আছে এক্সিস্টিং সেটাই প্রবেশ করবে। বাজার উন্নয়ন কৌশল, বাজার উন্নয়ন বলতে তোমার বর্তমান যে বাজার আছে সেখানে পণ্য নতুন ভাবে কিছু বৈশিষ্ট্য সংযোজন করে এই বাজারে প্রবেশ করবে। পণ্য উন্নয়ন কৌশল, নতুন পণ্য নিয়ে নতুন বাজারে প্রবেশ করবে। বৈচিত্র্যকরণ কৌশল, মানুষের অভাব আসলে অসীম। এই নতুন নতুন পণ্য, যত বৈচিত্র্যময় পণ্য আসবে, যে বাজারজাতকারী নিয়ে আসবে তার পণ্য বেশি চলবে। এই বৈচিত্র্যকরণের মাধ্যমে সেটা ইঙ্গিত করা হয়েছে। তারপরে দেখো, তাহলে এই বিসিজি অ্যাপ্রোচ এবং জি অ্যাপ্রোচ সম্পর্কে কনসেপ্ট ক্লিয়ার। এবার আমরা চলে যাই পরবর্তীতে। এতক্ষণ আমরা আলোচনা করছি যে ভীষণ, ব্রত বা মিশন। তা এখন এই বিষয়টা দেখো একটু, মিশন এবং ভীষণ। ভীষণ তোমরা অলরেডি জেনে থাকবে যে বর্তমান সরকার ভিশন 2021 নামে একটা প্রকল্প এর কথা বলছে। সেটা হলো তোমার যে 2021 সালে কেমন বাংলাদেশ দেখতে চাও তোমরা, যে ক্ষুধামুক্ত, পরিবেশ দূষণ মুক্ত একটা সোনার বাংলাদেশ দেখতে চাই সবাই। সেটাই যে ভীষণ। ভীষণ বলতে কি বুঝি আমরা, যে সামগ্রিকভাবে কোম্পানি কি অর্জন করতে চায় তার বিবৃতিকে। এখন আর মিশনে আসো। মিশন দেখো, যে মিশন বলতে একটি কাঠামোগত, আনুষ্ঠানিক, সংক্ষিপ্ত এবং লিখিত বিবৃতিকে বোঝায়। এই বিবৃতিতে কোম্পানির উদ্দেশ্য, লক্ষ্য, গ্রাহক, স্টেক হোল্ডার, পণ্য, সেবা এবং সংশ্লিষ্ট বিষয়গুলোর দিক নির্দেশনা থাকে। তার মানে মিশনটা অ্যাকশন, কাজে লেগে গেলে। তুমি একটা প্রতিষ্ঠানের বিক্রি বৃদ্ধির কথা ভাবলে এই ভীষণে, আর এখানে তুমি যে তাহলে 5 বছরের মধ্যে প্রতিষ্ঠান সেই টার্গেটে পৌঁছানোর জন্য 20% বিক্রি বৃদ্ধি করবে, 10 বছরের মধ্যে 50% বৃদ্ধি করবে। 10 বছর পরে কিংবা 20 বছর পরে দেখা গেল প্রতিষ্ঠান তার ভীষণে পৌঁছালো। এবার দেখো পরবর্তী টপিকস, বাজারজাতকরণ কৌশল উন্নয়ন। তার মানে অলরেডি বলছি তোমাদের যে বাজারজাতকরণ করতে গেলে কিছু কৌশল ব্যবহার করতে হয়, সেই কৌশলটাকে আবার উন্নয়ন করতে হয়। যে কোনো কিছুই যদি তুমি দীর্ঘদিন চালিয়ে যেতে চাও তাহলে একটা জিনিস দিয়ে কন্টিনিউ করা সম্ভব না, সেটাকে প্রতিনিয়ত ডেভেলপ করতে হয়। এটাই এখানে দেখানো হয়েছে। দেখো দেখো প্রথম টপিকস, যে বিভক্তিকরণ। তার মানে তুমি পণ্যকে বিভিন্ন ক্যাটাগরিতে, পণ্য উৎপাদন হলো বাজারজাতকরণ কৌশল প্রয়োগ করে বিভিন্ন ক্যাটাগরিতে বা বিভিন্ন বিভাগে পণ্যটাকে বিভক্ত করলে। অভীষ্ট বাজার নির্ধারণ, একজন বাজারজাতকারীর পক্ষে সকল ক্রেতার সাথে কিংবা বাজারের সব অংশের সাথে যোগাযোগ রাখা কিংবা সবার কথা চিন্তা করা একটু কষ্টকর। তাই অভীষ্ট, টার্গেট, তুমি কিছু কাস্টমার কিংবা কিছু বাজার আগে থেকে টার্গেট করে নিবে, সেই অভীষ্ট বাজারটা আগে নির্ধারণ করবে। তারপর পৃথকীকরণ। পৃথকীকরণটা আমরা কি জানি, যে অন্যদের থেকে আলাদা, অন্য প্রতিযোগীদের থেকে তুমি তোমার পণ্যটা পৃথক করবে, বিভিন্ন বৈশিষ্ট্য সংযোজন করে পৃথকীকরণ করবে। তারপরে আসো অবস্থান গ্রহণ। তার মানে বাজারে তোমার অবস্থানটা গ্রহণ করবে এই স্তরে এসে, এবং এই অবস্থানটা ধরে রাখার জন্য তুমি প্রতিনিয়ত গবেষণা কার্যক্রম, তোমার পণ্যের উন্নয়ন, পণ্যের গুণগত মান উন্নয়ন, নতুন নতুন বৈশিষ্ট্য সংযোজন, এগুলা এই অবস্থান গ্রহণে করবে। এগুলা কিভাবে, এই যে বাজারজাতকরণ পরিকল্পনা। প্রথমে কি করতে হবে, যে কোনো কিছুই বলছি যে পরিকল্পনা ছাড়া বাস্তবায়ন করা সম্ভব না যে কোনো কাজ। তা পরিকল্পনাটা হলো যে আগে তুমি ঠিক করে নিবে যে ভবিষ্যতে কি করবে। প্রথমে আসবে বাজারজাতকরণ পরিকল্পনা, তারপর বাজারজাতকরণ বাস্তবায়ন, কি প্ল্যান করলে সেটা বাস্তবায়ন করবে, ইমপ্লিমেন্টেশন করবে। তারপর সেই অনুযায়ী, এই যে পরিকল্পনা অনুযায়ী বাস্তবায়ন করতে যে তুমি বাজারজাতকরণ নিয়ন্ত্রণ। তার মানে যদি এখানে বাজারজাতকরণ বাস্তবায়নটা কোনো ত্রুটি থাকে,
কিংবা ত্রুটি কেন হলো, এগুলা এই যে নিয়ন্ত্রণ কন্ট্রোলিং পাওয়ারটা তোমার হাতে, এই যে এখানে এসে বাজারজাতকরণ নিয়ন্ত্রণ করলে। তারপর বাজারজাতকরণ বিশ্লেষণ, এখানে এসে তুমি কাস্টমারদের সাথে সরাসরি ফিল্ডে যেয়ে বাজার থেকে তথ্য সংগ্রহ করে বাজার বিশ্লেষণ করলে। তার মানে এই সবগুলো বিষয়ই এই বাজারজাতকরণ কৌশল উন্নয়নের বিষয়। তোমাকে যদি বাজারজাতকরণ কৌশল উন্নয়ন করতে হয়, এই প্রতিটা পয়েন্টেই তোমাকে টাচ করতে হবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সময় স্বল্পতার কারণে ডিটেলস বলা একটু কষ্টকর, একটু ক্লিয়ার তোমরা দেখে নিও, ছবিগুলো থেকেও তোমরা ধারণা পাবে। দেখো, পরবর্তী টপিকস বাজারজাতকরণ মিশ্রণের উপাদানসমূহ। আগে জানি আমরা বাজারজাতকরণ মিশ্রণটা কি। বাজারজাতকরণ মিশ্রণটা সর্বপ্রথম প্রফেসর নেইল ব্রোডেন 1940-এর দশকে ব্যবহার করেন। এই শব্দটি সর্বপ্রথম ব্যবহার করে কে? প্রফেসর নেইল ব্রোডেন। তার মানে বাজারজাতকরণ মিশ্রণ, মার্কেটিং মিক্স, আমরা সাধারণ অর্থে বলতে পারি যে মার্কেটিং মিক্স ইজ দ্য কম্বিনেশন অফ 4 এলিমেন্টস। 4 এলিমেন্টস কি কি? প্রোডাক্ট, প্রাইস, প্লেস, প্রমোশন, যেগুলোকে একত্রে এদের প্রথম অক্ষরগুলো নিয়ে সংক্ষেপে বলা হয় 4PS। এবার দেখি আমরা আর একটু ডিটেলস, যে চিত্রের মাধ্যমে দেখো 4PS অফ দ্য মার্কেটিং মিক্স। বাজারজাতকরণ মিশ্রণের 4টা পি কি কি আছে দেখো? প্রোডাক্ট পণ্য, প্রাইসিং মূল্য, প্লেস স্থান, প্রমোশন প্রসার। এবার এই 4P'র একটু বৈশিষ্ট্য আছে কিছু। এই যে প্রোডাক্ট মানে পণ্য, তোমরা সবাই জানো যে যা মানুষের অভাব মোচন করে বা চাহিদা মোচন করে, সমস্যার সমাধান করে, সেটাই পণ্য। চাল, ডাল, তেল, লবণ। দেখো এর কিছু বৈশিষ্ট্য আছে। ভ্যারাইটি, পণ্য বৈচিত্র্যময়, তোমরা সবাই জানো। কোয়ালিটি, তার মানে পণ্যটা মানসম্পন্ন হলে তোমার জন্য কিংবা প্রতিষ্ঠানের জন্য সফলতা। তারপর ডিজাইন, বিভিন্ন ডিজাইন করতেছে এখন পণ্যের বাজারজাতকারীরা ক্রেতাদের আকৃষ্ট করার জন্য। ফিচার, বৈশিষ্ট্য, তার মানে বিভিন্ন বৈশিষ্ট্য, উদ্ভাবনী বৈশিষ্ট্য কাজে লাগিয়ে এখানে পণ্যের নতুন নতুন বৈশিষ্ট্য সংযোজন করছে। ব্র্যান্ড নেম, ব্র্যান্ড নেমটা কি? যে তুমি সহজেই একটা ব্র্যান্ড নেম থেকেই পণ্যের কোয়ালিটি সম্পর্কে অনুমান করবে। কিভাবে? যে সনি, র্যাঙ্কস, এগুলো দামি ব্র্যান্ড। যখন বলা হয় সনি, র্যাঙ্কস, তোমার ভিতরে একটা পজিটিভ ইমেজ আসে যে এগুলো দামি ব্র্যান্ড। কিন্তু আরো কিছু পণ্য আছে যেগুলোর ব্র্যান্ড শুনলে তুমি বুঝতে পারবে যে এগুলো একটু লোয়ার প্রাইসের। তারপর প্যাকেজিং, মোড়কীকরণ, ক্রেতাদের আকৃষ্ট করার একটা সহজ মাধ্যম। তারপর সার্ভিস, সেবা, বিভিন্ন সেবার বৈশিষ্ট্য। দেখো এই সবগুলাই হলো এই প্রোডাক্টের বৈশিষ্ট্য। প্রাইস আসো, এই 4P'র দ্বিতীয় পয়েন্ট বা দ্বিতীয় পি, প্রাইস। প্রাইসের মধ্যে কি আছে? লিস্ট প্রাইস। লিস্ট প্রাইসটা কি? তালিকা মূল্য। যেটা দেখবে তোমরা যখন রেস্টুরেন্টে যাও কিংবা কোনো শপিং সেন্টারে যাও, দেখবে যে প্রতিটা প্রোডাক্টের প্রাইসটা দেওয়া আছে, সেটাই হলো তালিকা মূল্য। ডিসকাউন্ট বাটা, তার মানে এই তালিকা মূল্য হতে যে মূল্যটা তোমার কাছ থেকে কম নেয়, অনেক সময় কম নেয়, অনেক সময় যা লেখা আছে তালিকা মূল্যে সেটাই, যদি কম নেয় সেটা তোমার এই যে ডিসকাউন্টের মধ্যে পড়বে। আর অ্যালাউন্স, ছাড়, অনেক সময় পুরাতন স্টক গুলো ক্লিয়ার করার জন্য অনেক বাজারজাতকারী এই অ্যালাউন্সের ব্যবস্থা করে, মানে ছাড় দেয় প্রতিষ্ঠানের পণ্যের উপর। পেমেন্ট পিরিয়ড, পরিশোধের সময়, তার মানে যদি তোমাকে বাকিতে ক্রয় করার সময় দিয়ে থাকে, একটা নির্দিষ্ট সময় দিবে যে এর মধ্যে পরিশোধ করতে হবে। ক্রেডিট টার্মস, বাকিতে পণ্য যদি তুমি ক্রয় করো তার কিছু শর্ত থাকবে, যে তুমি কত দিনের মধ্যে পরিশোধ করবে এবং কত পার্সেন্ট ইন্টারেস্ট দিবে, কয়টা কিস্তিতে পরিশোধ করবে লোন। এই যে এই বিষয়গুলা এই প্রাইসের বৈশিষ্ট্য। এবার প্লেস, স্থান। স্থানটা কি? কাস্টমাররা কোথা থেকে তোমার কাছে পণ্যটা চায়, কোথা থেকে কাস্টমাররা পাবে, সহজ বা সুবিধাজনক একটা স্থানে তোমাকে সেই পণ্যটা পৌঁছে দিতে হবে, এটাই হলো এই স্থান। চ্যানেল, তার মানে তুমি অবশ্যই বন্টন প্রণালী
ব্যবহার করেই পণ্যটা কাস্টমারদের কাছে পৌঁছাবে। সরাসরি তুমি পণ্য নাও পৌঁছাতে পারো কাস্টমারের কাছে, তুমি উৎপাদন করছো, মাঝে মধ্যস্থ কারবারি থাকবে, পাইকারি ব্যবসায়ী, খুচরো ব্যবসায়ী। তারপরে দেখো কাভারেজ, তার মানে তুমি কোন এলাকা কাভার করবে, নাকি সারা বিশ্ব, নাকি শুধু বাংলাদেশ, নাকি কয়েকটি দেশ। বিস্তৃতি, তুমি কোন কোন এলাকার জন্য প্রোডাক্টটা তৈরি করছো সেটা এই যে এই প্লেসের কাভারেজের মধ্যে। লোকেশন, অবস্থান। ইনভেন্টরি, মজুদ পণ্য, তুমি কত মজুদ করে রাখবে। যদি তোমার প্রোডাক্ট বেশি মজুদ করে না রাখো তাহলে তোমার প্রতিষ্ঠানের সুনামটা ক্ষুণ্ণ হতে পারে। আবার খুব বেশি মজুদ করে রাখলেও তোমার মূলধন ওখানে আটকে যাবে। তাহলে একটা মাঝামাঝি অবস্থানে তোমাকে থাকতে হবে। ট্রান্সপোর্টেশন, পরিবহন, তারপর পরিবহনের মাধ্যমেই তুমি মূলত কাস্টমারদের কাছে পণ্যটা পৌঁছাবে। তারপর দেখো লজিস্টিক্স, লজিস্টিক কি, তুমি বিভিন্ন সাপোর্ট দিবে পৌঁছানোর জন্য কাস্টমারদের কাছে পণ্যটা পৌঁছানোর। তারপরে আছে অ্যাডভার্টাইজমেন্টস, এই সবগুলো বিষয়ই আসলে প্লেসের অন্তর্ভুক্ত। তারপরে দেখো প্রমোশন, প্রমোশনটা কি, প্রসার, তার মানে তুমি পণ্যকে আরো প্রসারিত করতে চাও। কিভাবে চাও? অ্যাডভার্টাইজিং, বিজ্ঞাপন, তোমরা টেলিভিশন, পত্রপত্রিকায় সবসময় বিজ্ঞাপন দেখবে পণ্যের। এই যে বিজ্ঞাপনের মাধ্যমেই মূলত কাস্টমারদের পণ্যটা সম্পর্কে জানানো হয়। এই বিজ্ঞাপন কাজটা অনেক কোম্পানি পণ্য উৎপাদনের পূর্ব থেকেই শুরু করে, কারণ পণ্যটা নতুন আসছে বাজারে, সেটা তোমার আগে থেকে কাস্টমারদের জানাতে হয়। পার্সোনাল সেলিং, ব্যক্তিক বিক্রয়, ব্যক্তি যখন বিক্রয় কর্মী যখন তোমার কাছে সরাসরি উপস্থিত হয়ে পণ্য বিক্রি করবে তখন সেটা এই যে পার্সোনাল সেলিং এর। অনেক বেসরকারি ব্যাংকের বিক্রয় কর্মীরা আছে যারা সরাসরি বাড়ি যেও কাস্টমারদের সাথে কথা বলে যে আমরা এত পার্সেন্ট ইন্টারেস্টে লোন দিচ্ছি, লোন নেন আমাদের কাছ থেকে। এটা এই যে ব্যক্তিক বিক্রয়ের উদাহরণ। সেলস প্রমোশন, বিক্রয় প্রসার, বিক্রয় প্রসারমূলক বিভিন্ন কার্যক্রম, উদ্দীপনামূলক বিভিন্ন কার্যক্রম গ্রহণ করবে, মূল্য হ্রাস করবে, বিভিন্ন ছাড়, এই যে এগুলাই এই সেলস প্রমোশনের অন্তর্ভুক্ত। পাবলিক রিলেশনস, জনসংযোগ করবে, যেমন বিভিন্ন বক্তৃতা, সংবাদ সম্মেলনের মাধ্যমে এই যে প্রসারের কাজটা করবে। ডাইরেক্ট মার্কেটিং, অনেক কোম্পানি আছে যে পণ্য উৎপাদন করে সরাসরি কাস্টমারদের কাছে পৌঁছে দেয়, মাঝে কোনো চ্যানেল থাকে না। যে সবগুলো বিষয় এই প্রমোশনের অন্তর্ভুক্ত। আর এই দেখো প্রোডাক্ট, প্রাইস, প্লেস, প্রমোশন, এইটাই এই 4P। তার পরবর্তীতে এই যে 4Pর কিছু ছবি তোমাদের জন্য আছে, একটু দেখে নিও। যে এখানেও আছে মার্কেটিং মিক্স, বাজারজাতকরণ মিশ্রণের 4P, ছবিগুলো দেখে নিও। ফোর পির সাথে 4Cর একটা কানেকশন আছে। এই যে একটা চিত্রের মাধ্যমে দেখো 4C, কাস্টমার, ক্রেতা, কস্ট, ব্যয়, কনভিনিয়েন্স, সুবিধাজনক অবস্থা, আর কমিউনিকেশন, যোগাযোগ। এবার দেখো যে এটাও একটা চিত্র, একটু দেখে নিও। কানেক্টস 4PS উইথ 4PC, তোমাদের অলরেডি বলা হয়েছে। বিক্রেতার দৃষ্টিকোণ থেকে যেখানে বাজারজাতকরণ মিশ্রণকে 4PS দিয়ে সূচিত করা হয়, বিক্রেতার দৃষ্টিকোণ থেকে 4PS, আর কাস্টমারের দিক থেকে, ক্রেতার দিক থেকে 4CS। যেটা দেখো প্রোডাক্ট, প্রোডাক্ট বিক্রেতার দিক থেকে প্রোডাক্ট, পণ্য, আর কাস্টমারের দিক থেকে কাস্টমার সলিউশন, তার মানে কাস্টমারের সমস্যা সমাধান করছে। এই প্রোডাক্টটাই কাস্টমার সমস্যার সমাধান করছে, অভাব পূরণ করছে। তার মানে প্রোডাক্ট, পণ্য, কাস্টমার সলিউশন, এই যে এই পির সাথে এই সিটা মিল। তারপর প্রাইস, প্রাইসটা কি, তোমার কোম্পানির জন্য যেটা মূল্য সেটাই কাস্টমারের জন্য ব্যয়। তার মানে কাস্টমার, তুমি যে মূল্যটা নির্ধারণ করলে সেটাই কাস্টমার সেই অর্থ ব্যয় করে সেই প্রোডাক্টটা পাচ্ছে। এবার প্লেস, তুমি যেখানে পণ্য পৌঁছালে কাস্টমার সেই সুবিধাজনক স্থান থেকে পণ্যটা ক্রয় করলো, কনভিনিয়েন্স। প্রমোশন, তুমি যেই বিজ্ঞাপন বলো, প্রসার বলো,
প্রসারের কার্যক্রমটা করলে সেটার মাধ্যমে কি হলো, কাস্টমারদের সাথে কমিউনিকেশন, যোগাযোগ হলো। তার মানে দেখো প্রত্যেকটার সাথে প্রত্যেকটা মিল, এই পির সাথে সি কানেক্ট। এই যে এখানে একটা চিত্রে দেখানো হয়েছে 4P এর সাথে 4C, যে প্রোডাক্ট, কাস্টমার ভ্যালু, প্রাইস, কস্ট, প্লেস, কনভিনিয়েন্স, প্রমোশন, কমিউনিকেশন। আমরা চলে যাই পরবর্তী টপিকস, বাজারজাতকরণ পরিকল্পনার উপাদানসমূহ। অলরেডি বলা হয়েছে তোমাদের যে পরিকল্পনা ছাড়া কোনো কাজ সম্ভব নয়। সেই পরিকল্পনায় কি কি উপাদান থাকে আমরা একটু দেখি। এক্সিকিউটিভ সামারি, নির্বাহী সার সংক্ষেপ। তার মানে তুমি যে পরিকল্পনাটা করলে উচ্চ শ্রেণীর ব্যবস্থাপকদের সেই পরিকল্পনার ডিটেলস দেখা সম্ভব নয়। পরিকল্পনাটা আর একটা সংক্ষিপ্ত সামারি করাকে নির্বাহী সার সংক্ষেপ বলে। মানে উচ্চ পর্যায়ের ব্যবস্থাপকদের এক নজরে পরিকল্পনাটা জানানোই হলো এই নির্বাহী সার সংক্ষেপ। সিচুয়েশন অ্যানালাইসিস, তার মানে তুমি অবশ্যই এই পরিকল্পনা, বাজারজাতকরণ পরিকল্পনা করার সময় পরিস্থিতি বিশ্লেষণ করেই পরিকল্পনাটা করবে। ডিজায়ার টার্গেট মার্কেট, আগে থেকে প্রত্যাশিত অভীষ্ট মার্কেট নির্ধারণ করে রাখবে, যে তুমি কাদের কাছে পণ্য বিক্রি করবে, কাদের কাছে কি মূল্যে পণ্য বিক্রি করবে, কোন কাস্টমারকে তুমি সিলেক্ট করবে, কোন শ্রেণীর কাস্টমারের জন্য তুমি পণ্যটা উৎপাদন করবে। এই যে এই সবগুলো পরিকল্পনারই বিষয়। মার্কেটিং অবজেক্টিভস, উদ্দেশ্য আগে থেকে ঠিক করবে, যে কি অর্জন করতে চায়, মুনাফা অর্জন মুখ্য বিষয়, কিন্তু কাস্টমারদের কিভাবে স্যাটিসফাইড করা যায়। মার্কেটিং স্ট্র্যাটেজিস অ্যান্ড প্রোগ্রামস, এই স্তরে এসে মার্কেটিং এর বিভিন্ন স্ট্র্যাটেজি, কৌশল অলরেডি বলা হয়েছে তোমাদের, সেই কৌশলগুলো অ্যাপ্লাই করবে। তারপরে কি ফাইন্যান্সিয়াল প্ল্যানস, অর্থ ছাড়া তো কোনো কাজ সম্ভব নয়, এটা জানো তোমরা হিসাব বিজ্ঞানের স্টুডেন্ট হিসেবে। তো এই পর্যায়ে এসে এই যে পরিকল্পনা করার সময় ফাইন্যান্সিয়াল প্ল্যানটাও করতে হবে, যে অর্থ কোন সোর্স থেকে পাবে, কোথা থেকে লোন নিবে, কোন ব্যাংক, বিমা, আর্থিক প্রতিষ্ঠান থেকে লোন নিবে, নিজস্ব তহবিল কাজে লাগাবে। তারপর পারফরমেন্স অ্যান্ড ইমপ্লিমেন্টেশন, এবার এসে কার্য মূল্যায়ন করবে আর বাস্তবায়ন করবে। তার মানে এই স্তরে এসে পরিকল্পনাটা বাস্তবায়ন করবে। অ্যাপেন্ডিক্স, পরিশিষ্ট, তার মানে এই পরিকল্পনার এই সবগুলো উপাদান আর একটু দেখে নিও তোমরা। এই যে স্ট্র্যাটেজিক প্ল্যানিং প্রসেসটা একটু দেয়া আছে, দেখে নিও ছবির মাধ্যমে। টু ফর্ম এ মার্কেটিং প্ল্যান, মার্কেটিং প্ল্যানটা কিভাবে করা হয় দেখে নিও। এবার আমরা চলে যাই পরবর্তী টপিকসে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা দেখো একটু SWOT, শর্ট বিশ্লেষণ। শর্ট বিশ্লেষণ বিষয়টা কি দেখো। একটি প্রতিষ্ঠানের শক্তি, দুর্বলতা, সুযোগ এবং হুমকির সামগ্রিক মূল্যায়নকে শর্ট বিশ্লেষণ বলা হয়। তার মানে প্রতিষ্ঠানের শক্তি, দুর্বলতা, সুযোগ এবং হুমকির এই বিশ্লেষণটা হলো শর্ট বিশ্লেষণ। এই শর্ট শব্দটি সর্বপ্রথম ব্যবহার করে এডমান্ড পি লিয়ার্ড 1960-এর দশকে, এবং এর সহযোগী বিভিন্ন কোম্পানিরা এই 60-এর দশকে সর্বপ্রথম এই শর্ট শব্দটি ব্যবহার করে। দেখো শর্ট বিশ্লেষণের এসতে কি, এস সমান সমান স্ট্রেংথ, তার মানে প্রতিষ্ঠানের শক্তি। তারপরে কি আছে SW উইকনেস, দুর্বলতা, প্রতিষ্ঠানের দুর্বলতা। তারপরে অপরচুনিটি, সুযোগ, টি থ্রেট, তার মানে হুমকি। তার মানে একটি প্রতিষ্ঠানের শক্তি, দুর্বলতা, সুযোগ, হুমকি। দেখো এখানে চিত্রের সাহায্যে বলি। এই যে প্রতিষ্ঠানের এক্সটার্নাল বিষয়, দেখো এক্সটার্নাল বিষয়ের মধ্যে আছে অপরচুনিটি, থ্রেট। তার মানে কোনো প্রতিষ্ঠানের জন্য যদি কোনো সুযোগ আসে তাহলে সেটা এক্সটার্নাল, মানে বাহ্যিক পক্ষ থেকে আসবে। কোনো সুযোগ তোমার জন্য আসতেছে, তার মানে কি বাহ্যিক কোনো পক্ষ থেকে আসতেছে, বাইরের পক্ষ থেকে আসছে। থ্রেট, হুমকিগুলো বাইরের পক্ষ থেকে আসে। অপরচুনিটিটা কি হতে পারে, যে তোমার জন্য ভালো সরবরাহকারীরা ভালো কাঁচামাল দিচ্ছে, তারপর তুমি
ব্যবসায় প্রতিষ্ঠান কন্টিনিউ করে যাচ্ছ বিভিন্ন সোর্স থেকে তহবিল সংগ্রহ করে, এগুলো তোমার জন্য সুযোগ হতে পারে প্রতিষ্ঠানের জন্য। এই সবগুলোই তোমার এক্সটার্নাল বিষয়। থ্রেটস, হুমকিগুলো কি আসে? যে প্রতিযোগী কোম্পানি তোমার থেকে আরো কার্যকর পণ্য আবিষ্কার করছে, অধিক গুণ সম্পন্ন মান সম্পন্ন পণ্য আবিষ্কার করছে। তারপরে তুমি যে পণ্যটা যে মূল্যে বিক্রি করছো তার থেকে কম মূল্যে প্রতিযোগী যদি বাজারে পণ্য ছাড়ে, সেটাও তোমার জন্য থ্রেট। তারপর সরকারি কিছু হস্তক্ষেপ থাকে নিয়ম নীতির, এগুলো তোমার প্রতিষ্ঠানের জন্য থ্রেট। এই সবগুলো বিষয়ই দেখো বাইরের পক্ষ থেকে আসছে। এজন্য এই অপরচুনিটি আর থ্রেট এই দুইটা বিষয় হলো এক্সটার্নাল। এবার দেখো ইন্টারনাল কিছু বিষয় আছে, ইন্টারনাল স্ট্রেংথ আর উইকনেস, তার মানে শক্তি এবং দুর্বলতা। শক্তিটা কি? তোমার প্রতিষ্ঠানের গুডউইল আছে, কিছু উদ্ভাবনী বৈশিষ্ট্য সম্পন্ন ব্যক্তি আছে, দক্ষ ম্যানেজার আছে, এগুলো তোমার প্রতিষ্ঠানের জন্য স্ট্রেংথ। তোমার বেশি তহবিল আছে, ফান্ড আছে। আর উইকনেস, যদি এই স্ট্রেংথ গুলোর কোনোটা ঘাটতি থাকে, সেটাই তোমার জন্য উইকনেস। তোমার দক্ষ বাহিনী নাই, দক্ষ শ্রমিক কিংবা দক্ষ কর্মচারী নাই, সেইগুলাই হলো উইকনেস। এই দেখো স্ট্রেংথ উইকনেস দুইটা বিষয়ই কিন্তু তোমার ইন্টারনাল অরিজিন, তার মানে অভ্যন্তরীণ বিষয়। তাহলে ক্লিয়ার? তার মানে এই দুইটা হলো প্রতিষ্ঠানের জন্য হেল্পফুল, ইয়েস এবং ও, আর হার্মফুল উইকনেস এবং থ্রেট। তোমরা জানো দুর্বলতা এবং হুমকি প্রতিষ্ঠানের জন্য খারাপ, আর উপকারী কোনটা? স্ট্রেংথ এবং অপরচুনিটি, তার মানে শক্তি এবং সুযোগ। আশা করি তোমরা বুঝতে পারছো। কিছু চিত্র দেয়া আছে, দেখে নিও একটু। এবার দেখি বাজারজাতকরণ বাস্তবায়ন। বাস্তবায়নটা কি? বাজারজাতকরণ পরিকল্পনাকে বাস্তবে প্রয়োগ করার প্রক্রিয়াকেই বাস্তবায়ন বলে। মানে তুমি পূর্বে পরিকল্পনা করলে, পরিকল্পনাটাকে এখন বাস্তবে প্রয়োগ করাটাকেই বাজারজাতকরণ বাস্তবায়ন বলে। মার্কেটিং ইমপ্লিমেন্টেশন, দেখো একটা চিত্রের মাধ্যমে বোঝানোর চেষ্টা করি। সর্বপ্রথম তুমি কি করবে? বাজারজাতকরণ বাস্তবায়নের জন্য কর্ম পরিকল্পনা করবে, কি কাজ করবে, কখন করবে, কিভাবে করবে, এই যে কাজ সম্পর্কে আগে পরিকল্পনা করবে। তারপরে একটা সাংগঠনিক কাঠামো নির্ধারণ করবে। কাজ তো তুমি একা করতে পারবে না, সেখানে কিছু সাংগঠনিক কাঠামোর মাধ্যমে সম্পৃক্ত হতে হবে। তারপর দেখো সাংগঠনিক কাঠামোর সম্পৃক্ত হওয়ার পরে সিদ্ধান্ত ও পুরস্কার পদ্ধতি, যাদের সাথে কাজ করছো তারা যদি দক্ষ অভিজ্ঞ হয়, তাদেরকে এই যে পুরস্কার প্রদানের মাধ্যমে তুমি প্রণোদিত করতে পারো। তারপর মানব সম্পদ উন্নয়ন, এক্সিস্টিং যে সাংগঠনিক কাঠামো বা মানব সম্পদ তোমার আছে, তাদেরকে আরো দক্ষ উন্নত করার জন্য মানব সম্পদ উন্নয়ন করবে এই প্রক্রিয়া এসে। তারপরে ব্যবস্থাপকীয় পরিবেশ ও কোম্পানির সংস্কৃতি, তার মানে কোম্পানি, তুমি ব্যবস্থাপকীয় পরিবেশটা, এখন জানো যে সবাই পরিবেশ সচেতন, তাই পরিবেশের উপর গুরুত্ব দিবে। এবং ব্যবস্থাপকীয় পরিবেশ মানে প্রতিষ্ঠানের ব্যবস্থাপক এবং অন্য সহকর্মীদের সাথে ভালো সুসম্পর্ক বজায় রাখা, আর কোম্পানির সংস্কৃতির সাথেও মানানসইভাবে চলা। এবার এইভাবে এই স্টেপগুলোর মাধ্যমে কোম্পানি বাস্তবায়ন প্রক্রিয়া সম্পন্ন হয়। তারপরে দেখো ইংলিশেও বলা আছে, একটু দেখে নিও। তারপর দেখো তোমাদের জন্য কিছু অনুশীলনের ব্যবস্থা করা আছে। সময় স্বল্পতার কারণে সব বলা সম্ভব হয় না, এজন্য তোমরা একটু বেশি বেশি অনুশীলন করবে বাসায়। আশা করি আমার এই অনলাইন লেকচারগুলোর মাধ্যমে তোমরা উপকৃত হবে। দেখো এর আগের ক্লাসগুলো আমি বলেছি যে তোমাদের এই যে তথ্য সূত্রগুলো, এই যে বিভিন্ন জায়গায় এই যে প্রিন্সিপালস অফ মার্কেটিং, ফিলিপ কটলার এন্ড গ্যারি আর্মস্ট্রং। মার্কেটিং এর জনককে তোমরা জানো অলরেডি, যে ফিলিপ কটলার মার্কেটিং এর জনক। যে আসলে এই তথ্যগুলো সব এই ফিলিপ কটলার মূলত ইংরেজি রাইটার, বিদেশি লেখক। তারপর দেখো এই যে সোর্স দেয়া আছে। তারপর তোমরা ইতিমধ্যে জানো যে গুগল থেকে সার্চ দিলে সব বিষয়ে চলে আসে, এমনকি তুমি কি জানতে চাও সেটা লিখে সার্চ দিলেও চলে আসে। এবং জব রিলেটেড কিছু বিষয়ও তোমরা প্রিপারেশন নিতে থাকো, কারণ বর্তমান যুগ প্রতিযোগিতার যুগ। সে প্রতিযোগিতায় তোমাকে
মোকাবেলা করেই সাকসেসে যেতে হবে। সেজন্য এই বিষয়গুলো একটু নজর দিবে সব সময়। তোমাদের সবার জন্য শুভকামনা। সবাই ভালো থাকবে। পরবর্তী ক্লাসে কথা হবে ইনশাল্লাহ। সবাইকে ধন্যবাদ।